আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এখন তো শীতকাল, আর শীতকাল হলেই জলপাইটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর হচ্ছে আমি এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে জলপাইয়ের আচারটা করে থাকি, টক ঝাল মিষ্টি আচার। তো চলুন প্রথমেই দেখে নিই কী কী করব। প্রথমেই আমার লাগছে একদম ফ্রেশ জলপাই। আর জলপাইগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিব। তারপরে এই জলপাইগুলি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য আর আমি অন্য কিছু ইউজ করব না। আর একটা বড় হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অনেকগুলি জলপাই, আমি প্রায় 2 কেজি জলপাই নিয়েছি এখানে আচার করার জন্যে। আর আমি খুব অল্প তেল দিয়ে এই আচারটা বানাবো। আর আপনারা যারা মানে একটু বেশি তেল দিয়ে বানাতে চান তারা বেশি দিয়েও করতে পারেন এটা। আর আমি যেভাবে সচরাচর আচার বানিয়ে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই এর থেকে ভালো করে আচার বানাতে পারেন, তারপরেও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি কিভাবে আচারটা বানাই। আর এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর কিছু কিছু জলপাই একদম ফেটে গেছে, তার মানে আমার এই জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি জলপাইটা একটা স্ট্রেইনারে ঢেলে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ ঠান্ডা না হলে এই জলপাইগুলি কচলানো যাবে না। আমি একটু হাত দিয়ে চটকে চটকে নিব। আর এই পর্যায়ে আমি এখন মশলাগুলি রেডি করে নিব। মশলা রেডি করার জন্য আমার যা যা লাগছে মশলা, সেটা হচ্ছে কিছু শুকনা মরিচ, আর ধনিয়া, আস্ত ধনিয়া, এলাচ, দারচিনি, আর আস্ত জিরা এবং পাঁচফোড়ন। এই সবগুলো উপকরণ আমি এখন আস্তে আস্তে টেলে নিব। টেলে নিয়ে তারপর আমি ব্লেন্ডার করে নিব। আর আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। প্রথমেই আমি মরিচটা টেলে নিব। হালকা যখন এটা থেকে স্মেল বের হবে, মানে একটু ভাজা ভাজা হবে, তখন আমি এটা নামিয়ে নিব। আর এটা কোনো তেল দিয়ে ভাজা যাবে না, শুধু আপনি একটা তাওয়াতে, মানে তাওয়াটা গরম করে এটা ভেজে নেবেন। আমি ভিডিওটা স্কিপ করলাম না আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই যে দেখলেন আমার ভাজাটা হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন আমি এগুলি নামায় নিব, তারপরে বাকিগুলিও ভেজে নিব। যেহেতু এলাচ দারচিনিটা একটু সময় লাগে ভাজতে, এই জন্য এইটা আগে প্রথমে দিয়ে নিব। এলাচ দারচিনিটা আমি আগে ভেজে নিব। আর আমি কিন্তু আচারে এক্সট্রা কোনো আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না। আমি এই সব তেলে নেওয়া মশলাগুলি ইউজ করব। আস্ত যদি এখানে তেলে নেন তাহলে আর আস্ত এলাচ দারচিনি আচারে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এই যে আমার টালা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে আর গোটা মশলাগুলি দিয়ে নিলাম, ধনিয়া, পাঁচফোড়ন এবং জিরা মিশ্রণগুলি দিয়ে একসাথে আমি ব্লেন্ডার করে নিব। আর আপনি বুঝতে পারবেন কিভাবে এই ভাজাটা হয়েছে, যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে, সে পর্যায়ে বুঝতে পারবেন যে এটা আপনার হয়ে গিয়েছে। যেহেতু ভিডিওতে সব বোঝানো যায় না, স্মেলটা আপনার নাকের কাছে চলে আসবে, বুঝতে পারবেন। আর হালকা বাদামি বাদামি মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে পারবেন। যেহেতু আমার তাওয়াটা অনেকক্ষণ যাবৎ গরম, সেহেতু অনেকক্ষণ ভাজতে হবে না, জাস্ট 1-1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে আমার এটা রেডি। আমার যতক্ষণ লেগেছে আপনারা ঠিক অতক্ষণ সময়ই একটু ভেজে নেবেন, কারণ আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি। এই ভাজা এগুলি সব আমি একদম দেখিয়েছি আপনাদের কাছে। আর লাগবে ভিনেগার বা সিরকা, আর হচ্ছে রসুন আর ফ্রেশ আদা। আমি এগুলি সব ব্লেন্ডার করে নিব, কারণ আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে আর সিরকাটা অ্যাড করা লাগবে না। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না,
এই জন্যই আমি ভিনেগারটা দিয়ে এটা ব্লেন্ডার করব, কারণ আপনি যদি পানি দিয়ে এটা বেটে ব্লেন্ডার করে নেন তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। এই কারণে আমি এখানে কোনো ধরনের পানি বা কোনো পানি লাগে এরকম কোনো কিছু ইউজ করব না। আর 1 কাপ সরিষার তেল দিয়ে নিব। ওই যে শুরুতেই বলেছি আমি কিন্তু খুব কম তেল দিয়ে আমি আচারটা বানাবো, কারণ আমাদের ঘরে তেলটা একটু কম পছন্দ করি, তার কারণে তেলটা দিব না। আর আমি তেলের আচার বানাই সেটা আস্ত রাখি জলপাই, কখনো বানালে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ভিডিওটা পুরো দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা আপনারা একটু তেল বেশি দিয়ে বানাতে চান তারা 2 কাপ দিয়ে নেবেন, তাহলে পারফেক্ট হবে। এবং আস্ত এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। প্রথমেই আমি তেলটা গরম হওয়ার পরে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে এখন আমি দিয়ে নিব ওই যে বেটে রাখা আমার যে আদা রসুনের পেস্ট, সেটা আমি দিয়ে নিব। শুরুতেই আপনাদেরকে বলেছি কোনো ধরনের পানি যেন না থাকে আচারে, তাহলে আপনারা অনেক দিন খেতে পারবেন। আর আস্ত কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব আমি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে। এটা কিন্তু আচারের জন্য অনেক ভালো। এখানে আপনারা চাইলে আস্ত শুকনা মরিচ এবং গোটা কয়েকটা রসুনও দিতে পারেন। আমার গোটা রসুন শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি গোটা রসুন দিতে পারি নাই। আমি যেহেতু পেস্ট দিয়েছি গোটা রসুনটা লাগবে না। আর গোটা রসুনটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ার পরে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব, যেন এটা মানে এর ভিতরে যে এক্সট্রা পানি বা কোনো কিছু থাকে তাহলে এটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। আর যখন এটা দিয়ে দিবেন তখন পর্যাপ্ত ফেনা উঠবে। ফেনা উঠলে আপনারা ভয়ের কিছু নাই, যারা নতুন আপুরা দেখবেন তাদের জন্য ভয় পাওয়ার কিছু নাই। এটা যখন মশলাটা কষানো হয়ে যাবে ফেনাটা এমনি অটোমেটিক কমে যাবে। সরিষার তেল তো এই কারণেই ফেনা ওঠে একটু। এই পর্যায়ে কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে, মশলাটা যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল করতে হবে। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু তেতো তেতো ভাব আসবে, তখন কিন্তু খেতে আচার ভালো লাগবে না। এখন আমি একটু আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, সুন্দর একটা কালার আসার জন্যে। আর দিয়ে নিব এখন ওই যে আস্ত যে ফাঁকি করা মশলাগুলি আমি দিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ দিয়ে নিব। আর বাকিগুলি আমি 2 স্টেপে দিব। আবার যখন অর্ধেক পরিমাণ হয়ে যাবে তখন দিব, আর নামানোর আগে লাস্টে দিয়ে দিব। কারণ হচ্ছে 3 বারে দেওয়ার একটাই কারণ, স্মেলটা অনেক সুন্দর আসে। আর এই কষানোর জন্য আমি অল্প একটু ভিনেগার দিয়ে নিলাম, আর কিন্তু কোনো এক্সট্রা মশলা দিব না। আর এটা দেওয়ার কারণ একটাই, মশলা যেন পুড়ে না যায়। আর চিলি ফ্লেক্সটা ছিল পুরোটাই দিয়েছি, দেখছেনই তো কতগুলি আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আর 2 কেজি আচারের জন্যে 2 কেজি জলপাইয়ের জন্য এতটুকুই এনাফ, আর কিছু লাগবে না। এই যে আমি চটকে নিয়েছিলাম জলপাইগুলি, সেই জলপাইগুলি এখন দিয়ে দিব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আশা করব ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন আপুরা এবং ভাইয়ারা যারাই দেখবেন, আর আমার পাশেই থাকবেন। আর যারা প্রতিদিনই আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।
আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। যদিও আমি এত ভালো রাঁধুনি না, তারপরেও আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপরেও আমার আচারটা খারাপ হয়নি, নিজের প্রশংসা নিজেই করলাম। আর এখানে আমার 700 গ্রামের মতো গুড় নিয়ে নিলাম। 2 কেজি আচারের জন্য 700 গ্রাম গুড় নিয়ে নিচ্ছি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, এই জন্যে এতটুকু গুড়ই যথেষ্ট। আর এখানে লবণ দিয়ে নিলাম 2 টেবিল চামচ। পরবর্তীতে আমার আরও আধা টেবিল চামচ লেগেছিল। আপনারা একটু টেস্ট করে তারপরে এদিক সেদিক করতে পারবেন। টক ঝাল মিষ্টিটা নিজের কাছে, যে যেরকম খেতে চান। কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি তিনোটারই ব্যালেন্স রেখেছি, তার কারণে আমি সব কিছু অল্প অল্প দিয়েছি। আর মিষ্টি ঝাল এটা হচ্ছে যার যার কাছে পছন্দ অনুযায়ী। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। আর এ পর্যায়ে আমি অপেক্ষা করব, লাড়বো আর অপেক্ষা করব মানে গুড়গুলি গলা পর্যন্ত। আর অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম। আর আমার ভিনেগার দেওয়া লাগে না, আমি টোটাল 1.5 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি এখানে। আর ভিনেগার দিলে সারা বছর আপনি আচারটা রাখতে পারবেন আর কখনো নষ্ট হবে না। এ পর্যায়ে আমি আর একটু আবার আচারের মশলা যেটা করেছিলাম, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই মশলাটা আবার অ্যাড করলাম এখানে। মানে আমি একটু পরপর লাড়বো আর একটু করে দিব, আর এটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে। যেহেতু প্রথমবারে আমি অর্ধেকটা দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি 2-3 স্টেপে দিব। পুরোটা মশলাই আমি অ্যাড করব, কারণ হচ্ছে যতটুকু আমি আপনাদেরকে দেখাইছি অতটুকু আসলেই লাগবে। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর হচ্ছে অবশ্যই এই শীতের সিজনে একবার হলেও আচার বানিয়ে খাবেন, কারণ সিজন শেষ হয়ে গেলে সেই জিনিসের আর মজা নেই। আর আচারটা আমরা সারা বছর সংগ্রহ করতে পারি। জলপাইটা সারা বছর সংগ্রহ না করতে পারলেও আচারটা খুব সুন্দর করে সারা বছর সংগ্রহ করতে পারি। এই তো আমার আচার হয়ে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে আমি আবার একটু আচারের মশলা দিয়ে নামিয়ে নিব। তারপরে অপেক্ষা করব। আমি যেহেতু রাতে এই আচারটা বানিয়েছি, সারা রাত অপেক্ষা করেছি। সকালে আমি তারপরে একটা বয়মে বা একটা বক্সে এবং একটা বয়মে, দুইটাতেই আমি ঢেলে নিয়েছিলাম। আর বক্সে আমি রেখে সারা বছর সংগ্রহ করতে পারবো, এবং একটা বয়মে বা সুন্দর একটা কন্টেনারে আপনারা রাখতে পারবেন। কিন্তু কোনো রকম এটাতে পানি থাকা চলবে না। যে কন্টেনার বা বয়মে রাখবেন সেটা খুবই ভালোভাবে শুকিয়ে নেবেন রোদ্রে, যেন আপনাদের মানে সারা বছর আচারটা খেতে পারেন। এই কারণেই আমার আচারটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে একদম নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আপনারা অবশ্যই এই আচারটা যখনই জার বা বয়মে ঢালবেন তখন কিন্তু একদম ঠান্ডা করে নেবেন। চেষ্টা করবেন যদি সকালে বানান তাহলে বিকালে জারে তুলতে। আর যদি একটা রোদ্রে দেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর যেহেতু ভিনেগার দিয়ে বানানো হয়েছে, এটা কখনোই নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি দেখার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আরও কোনো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।